সৃষ্টির গভীরে দুটি তত্ত্বের খেলা চলছে। বেদে তাদের নাম অদিতি আর দিতি। অদিতি মানে যাকে টুকরো করা যায় না, অসীম, অনন্ত। আর দিতি মানে যাকে টুকরো করা যায়, খণ্ডিত, বহু। অদ্বিতীয় সত্য, দ্বিতীয় সত্য। সাহিত্যিকের সাধনা হলো এই দিতিকে অদিতির সঙ্গে এক করে দেওয়া, সীমার মধ্যে অসীমের সুর বাজিয়ে তোলা। আর আমাদের জীবনে যিনি এই কাজটি করেছেন তিনি হলেন বাঙালির হৃদয়ের সম্রাট রবীন্দ্রনাথ। বাঙালির সুখে দুঃখে শোকে উল্লাসে রবীন্দ্রনাথ, উৎসবে নিরুৎসবে রবীন্দ্রনাথ। বস্তুত যে কোনো প্রয়োজন বা সমস্যা সমাধানে রবীন্দ্রনাথ ছাড়া বাঙালির গত্যন্তর নেই। বাঙালি একত্রিত হওয়া মানেই কোনো গোষ্ঠী গড়ে ওঠা এবং অচিরেই তা ভেঙেও যাওয়া। কিন্তু রবীন্দ্রনাথ রাম রহিম উচ্চবিত্ত থেকে আমজনতা সকলের। তাই বাঙালির গর্ব করার মতো যদি কিছু থেকে থাকে তবে তা রবীন্দ্রনাথ। আর তাই তো বাঙালি তাকে নিয়ে নানাবিধ চর্চা করে, মালায় ভূষণে অর্চনা করে। রবীন্দ্রনাথের প্রতি এই মুগ্ধতা যে কেবলমাত্র আমাদের বাঙালির তা নয়, আমাদের পার্শ্ববর্তী বিহারের বিখ্যাত সাহিত্যিক রবীন্দ্র বিশেষজ্ঞ রূপে পরিচিত আচার্য হাজারি প্রসাদ দ্বিবেদীর দীর্ঘ 12 বছর রবীন্দ্রনাথের সংস্পর্শে থাকার সুযোগ পেয়েছিলেন। তারই ফসল মৃত্যুঞ্জয় রবীন্দ্র নামক বইটি। আর সেই বইটির ভূমিকায় তিনি লিখে গেছেন, বড় মানুষ সেই যার সংস্পর্শে আসা ব্যক্তির দেবত্ব জেগে ওঠে। রবীন্দ্রনাথ ছিলেন সেই বড় মানুষটি, অর্থাৎ মহাপুরুষ। আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর 14ই নভেম্বর 1913 সালে নোবেল সাহিত্য পুরস্কার লাভ করেন। যদিও স্টকহোমে নোবেল পুরস্কার বিতরণী উৎসবে তিনি উপস্থিত থাকতে পারেননি, তার হয়ে সেদিন পুরস্কার গ্রহণ করেছিলেন ব্রিটেনের মিস্টার ক্লাইভ। আর এই পুরস্কার পাওয়ার পর থেকেই বিভিন্ন দেশে রবীন্দ্র সাহিত্যের চর্চা শুরু হয়। তার আগে থেকেও শুরু হয়েছিল, কিন্তু গতি পায় এরপর থেকেই। আর আজকে আমরা তেমনি কয়েকটি দেশকে বেছে নিয়ে সেই চর্চা সম্পর্কে আমরা একটু জানব। রবীন্দ্রনাথ একটি গানে লিখেছিলেন, রৌদ্র মাখানো অলস বেলায় তরু মর্মরে ছায়ার খেলায় কি মূরতি তব নীলাকাশে নয়নে উঠে গো আভাসী হে সুদূর আমি উদাসী। সেই সুদূরের ডাকে তিনি বারে বারে ছুটে গেছেন বিশ্বের নানান দিকে, স্বগৃহে স্থির হয়ে বসেননি কোনো দিন। আর সেই যাওয়া তো শুধু যাওয়া নয়, যতবার তার আহ্বানে বেরিয়ে পড়েছেন ততবারই নিজেকে মেলে ধরেছেন বিপুল এই বিশ্বের মাঝে। এমনই এক কবির ভাষা, তার বাণী যে ঝড় তুলবে ছুঁয়ে যাওয়া প্রতিটি প্রান্তে, তাতে আর আশ্চর্য কি?
যথার্থই তিনি বিশ্বকবি। রবীন্দ্র প্রভাবে যেসব দেশের সাহিত্য আজও ভাস্বর, আবার একই সঙ্গে যেসব দেশ কবির প্রতিভায় সৃজন প্রতিভারও প্রেরণাস্বরূপ, সেরকমই একটি দেশ হলো পোল্যান্ড। 1914 সাল থেকে পোলিশ ভাষায় কবিকে নিয়ে প্রবন্ধ ও তার গীতাঞ্জলির থেকে কবিতার অনুবাদ প্রকাশিত হতে শুরু করে বিভিন্ন সাময়িক পত্রে। 1918 সালে জান ক্যাসপ্রোইচ গীতাঞ্জলি নাম দিয়ে কবির বেশ কিছু কবিতার একটি সংকলন গ্রন্থ প্রকাশ করেন। ক্যাসপ্রোইচ তার সংকলনের কবিতাগুলি নিয়েছিলেন দ্য ক্রিসেন্ট মুন, দ্য গার্ডেনার, গীতাঞ্জলি, এই 3টি ইংরেজি অনুবাদ থেকে। 1921 সালে কবির প্রতিষ্ঠিত বিশ্বভারতী ততদিনে আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের খ্যাতি অর্জন করেছে। রবীন্দ্রনাথ জার্মানি ও চেকোস্লোভাকিয়ায় আসেন। জার্মানিতে সে বছর কবির 60তম জন্মবার্ষিকী মহা সমারোহে পালিত হয়। এই সময় দ্বিতীয় দফায় রবীন্দ্রনাথকে নিয়ে পোল্যান্ডে উৎসাহের জোয়ার আসে। পোল্যান্ডে এ সময় প্রকাশিত হয় কবির রক্তকরবী নাটকের পোলিশ অনুবাদ। অনুবাদটি করেন সেওরিন জসমা। এই অনুবাদটির একটি ছোট্ট ভূমিকা লিখে দিয়েছিলেন রবীন্দ্রনাথ স্বয়ং। এই সময়ে পোল্যান্ডে রবীন্দ্রনাথের জনপ্রিয়তা এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছিল যে একই লেখার একাধিক অনুবাদ দেখতে পাওয়া যায়। এরপরে যে দেশটির কথা আমরা জানব সেটি হচ্ছে হল্যান্ডবাসী। হল্যান্ডবাসীর সঙ্গে রবীন্দ্রনাথের পরিচয় কবির নোবেল পুরস্কার প্রাপ্তির অনেক আগে থেকেই। তবে পোল্যান্ডের মতো এখানেও ডাচ ভাষায় তার লেখার অনুবাদ হতে শুরু করে মোটামুটি 1913 সালের পর থেকেই। ডাচ ভাষায় কবির রচনা অনুবাদ প্রসঙ্গে যেটা সবচেয়ে উল্লেখযোগ্য তা হলো এদেশে রবীন্দ্র সাহিত্য অনুবাদের কাজে সর্বপ্রথম যে 3 জন এগিয়ে আসেন তারা এদেশের তৎকালীন 3 প্রধান কবি, ফ্রেডরিক ভ্যান ইডেন, হেনরি বোরেল এবং রাঁদে মাস নোটো সুরোতো। এর মধ্যে ফ্রেডরিক ভ্যান ইডেন তখন ছিলেন জনপ্রিয়তার তুঙ্গে। ডাচ ভাষায় ভ্যান ইডেনের অনুবাদগুলি কালজয়ী হয়ে উঠেছে, বিশেষ করে তার গীতাঞ্জলি অনুবাদ। 1950 ও 1957 সালে এর বেশ কয়েকটি অনুবাদ পুনর্মুদ্রিত হয়। আর হেনরি বোরেল অনুবাদ করেন রক্তকরবী আর ডাকঘর, যথাক্রমে 1914 এবং 1916 সালে। আর ডাকঘর তো হল্যান্ডে অত্যন্ত জনপ্রিয় একটি নাটক। এরপরে আমরা যে দেশটি দেখব সেটি হলো আইসল্যান্ড। ইংরেজি গীতাঞ্জলি প্রকাশিত হবার 4 বছর পর ম্যাগনাস আর্নাসন নামে এক তরুণ শিল্পী এটি অনুবাদ করেন আইসল্যান্ডিক ভাষায়। গীতাঞ্জলি কবিতাগুলিকে সুদৃশ্য ছোট্ট একটি গ্রন্থে সংকলিত করে তিনি পাঠকের হাতে তুলে দেন। গীতাঞ্জলির অধ্যাত্মবাদ, তার গীতিধর্মিতা ক্ষুদ্র এই দেশটির পাঠকের মনে এক আবেগ সঞ্চার করে যা ছিল অভূতপূর্ব। বিশেষ করে সে দেশের কবিরা অনুদিত গীতাঞ্জলির মাধ্যমে গভীরভাবে অনুপ্রাণিত হয়েছিলেন। এমনকি পরবর্তীকালে স্ক্যান্ডিনেভিয়ার দেশগুলিতে নতুন এক ধরনের গীতধর্মী পদ্যের রচনা লক্ষ্য করা যায়, যার উৎস কিন্তু রবীন্দ্রনাথের গীতাঞ্জলি। এরপরে রবীন্দ্রনাথের প্রভাব আরেকটি জায়গায় আমরা দেখতে পাই, সেটা হচ্ছে বৃহত্তর ভারতভূমি, মালয়, ইন্দোনেশিয়া আর ইন্দোচীন।
চীন থেকে ফিরে এসে 1927 সালে রবীন্দ্রনাথ এই 3টি দেশে গেছিলেন। এইসব দেশ ও দ্বীপের সঙ্গে একসময় ভারতবর্ষে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। সেই সম্পর্ককে নতুন করে গড়ে তোলাই ছিল রবীন্দ্রনাথের এই যাত্রার উদ্দেশ্য। 1927 সালের 21শে জুলাই তিনি সিঙ্গাপুরে পৌঁছন। সিঙ্গাপুর থেকে মালয় থেকে জবদ্বীপ হয়ে কবি আসেন বালি দ্বীপে। এবারকার এই ভ্রমণকালে রবীন্দ্রনাথ অনেক গান লেখেন। জবদ্বীপ থেকে সিয়াম যাত্রার পথে কবি জাহাজে বসে লিখলেন সাগরিকা কবিতাটি। বিখ্যাত লাইন দুটি হলো, সাগর জলে স্নান করি সজল এলো চুলে, বসিয়াছিলি উপল উপকূলে। ভারতের সঙ্গে দ্বীপময় ভারতের সাংস্কৃতিক দেওয়া নেওয়ার সুদীর্ঘ ইতিহাসকে এখানে সুন্দরভাবে বলা হয়েছে। বেশ কিছু গান লিখেছেন কবি এই পরিভ্রমণকালে। জাভা থেকে সিঙ্গাপুর জাহাজে যাওয়ার পথে রচনা করেন। সকরুণ বেনু বাজায় কে যায় বিদেশি নাই, তাহারি রাগিনী লাগিল গায়ে। আর পেনাঙের দিগন্তে ক্রান্তীয় ঝড় দেখে লেখেন, খরবায়ু বয়ে বেগে চারিদিকে ছাই মেঘে, ওগো নে নাওখানি বাইও। যে ভূখণ্ড কবিকে এতখানি অনুপ্রাণিত করেছিল, স্বাভাবিকভাবে কবির রচনাও সেখানে অজ্ঞাত থাকেনি। রবীন্দ্র সাহিত্য অনুবাদের কাজ এখানে উত্তরোত্তর জনপ্রিয়তা লাভ করেছে। 1952 সালে ইন্দোনেশিয়ায় প্রকাশিত হয় দুরাশা, সমাপ্তি ইত্যাদি কাহিনী সম্বলিত গল্পগুচ্ছের একটি তর্জমা। অনুবাদক বি ধাওয়ালা। আসলে রবীন্দ্র চর্চা ও গবেষণার ক্ষেত্রে প্রধান দেশগুলির পাশাপাশি এই দেশগুলির কথা আমাদের জানার প্রয়োজন। আমৃত্যু পৃথিবীতে চষে বেরিয়েছেন যে কবি, তিনি একাধারে বাংলার আবার গোটা বিশ্বেরও। বল্টিক সাগর পার হতে হতে যে গান বাঁধছেন তা শান্তিনিকেতনে মাঠে বসেও লেখা যেতে পারত। একথা যেমন সত্যি, তেমনি জীবনের শেষ কীর্তি চিত্রকলার প্রদর্শনী আয়োজন করেছেন দেশে নয়, সুদূর ফ্রান্সে। বলে গেছেন, আমার এই শেষ কীর্তি এদেশেই রেখে যাব। গোটা বিশ্বকে যিনি এত দিয়ে গেলেন, সেই বিশ্ব কিভাবে রবীন্দ্রনাথকে স্মরণে রেখেছে তা জানার আগ্রহ বাঙালির স্বাভাবিক। রবীন্দ্রনাথ তার ঐকতায়ন কবিতায় লিখে গেছেন, আমার কবিতা জানি আমি গেলেও বিচিত্র পথে, হয় নাই সে সর্বত্রগামী। আসলে গণ্ডিবদ্ধ জীবন থেকে বেরিয়ে রবীন্দ্রনাথ উপলব্ধি করেছিলেন যথার্থ মুক্তির স্বাদ। বিভিন্ন দেশগুলি ঘুরে যেমন তিনি বিচিত্র সব মানুষের সংস্পর্শে এসেছিলেন, তেমনি সেই সব অঞ্চলের জনপদ জীবন, প্রাকৃতিক দৃশ্যাবলী, প্রকৃতি জগতের বিস্ময়কর লীলা তাকেও দিয়েছিল অনির্বচনীয় অনন্য লোকের সন্ধান। আপন হতে বাহির হয়ে বেরিয়ে এসেছিলেন বলেই তো ভিতর থেকে পেয়েছিলেন বিশ্বলোকের সাড়া। আর এহেন অনুভবের মধ্যেই তো নিহিত রবীন্দ্রনাথের সত্তার সত্য পরিচয়।